আসসালামু আলাইকুম লিসেনার্স, শুনছেন সবসময় ভৌতিকতা। ঘড়িতে এখন রাত 11:59। আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ভৌতিকতার সাথে। আমি আছি ডক্টর আরিফ এবং আমার সাথে আছে আজকের অতিথিরা। তো আমি যে ঘটনাটা প্রথমে শুরু করব এবং সেই ঘটনাটা হচ্ছে দিল্লির কোনো একটা জায়গার ঘটনা এবং দিল্লির সেই জায়গায় কোনো একটা লোকের ঘটনা। আপনারা ঘটনা শোনার অবস্থায় বুঝে যাবেন যে ঘটনাটা কার বা কী ধরনের, এবং আপনার তাকে চেনেন না, কিন্তু আমরা তার কোনো ধরনের ডিটেইলস ইউজ করব না। তো ঘটনায় চলে যাই। সেদিন ঘুম থেকে তিনি আনুমানিক রাত 3টায় ওঠেন। যার ঘটনা বলছি তিনি উঠেই তিনি বসে পড়েন। এক পর্যায়ে তার শরীরকে কে যেন ধাক্কাচ্ছে। এই এই এটা তিনি বুঝতে পারছিলেন এবং চারিপাশে তাকালেন, কিন্তু কেউ ওই মুহূর্তে ছিল না। তিনি আশেপাশে দেখলেন আবছা আলোতে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কে জানি ধাক্কাচ্ছে তাকে পেছন থেকে। বন্ধ ঘরের দেয়ালে চারিপাশে ফিসফিস টাইপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে এবং উনি শুনতে পাচ্ছে স্পষ্ট। এই ঘটনাটা শুরু করার আগে আমি বলে নেই, যার ঘটনা আমি শেয়ার করবো তার নাম হচ্ছে অরবিন্দ এবং এটা একটা ছদ্মনাম। আমি ওনার অরিজিনাল নাম ব্যবহার করতে পারছি না। তার ছিল এক ছেলে এবং তার বয়স যখন 18 থেকে 20 বছর হবে, ওই সময়টায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আসলে বলতে গেলে উনি একটু সাইকিক পেশেন্ট ছিল। সেদিন ছিল অনেক বৃষ্টি, তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না এবং তিনি নিজেই বলেছেন তিনি মদ খেয়ে আসেন এবং আসার পরে যতটুকু তার মনে পড়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে তার খুব খারাপ লাগতে থাকে এবং মেজাজ খারাপ লাগে, মারধর করা শুরু করে দেয় তার স্ত্রীর। তো ঝগড়াটা এমনভাবে মোড় নেয়, তখন তার স্ত্রী তাকে বোতল দিয়ে বাড়ি দিয়ে ফেলে। রাত 3টা বাজে। তিনি সাথে সাথে রাগ আর কন্ট্রোল করতে পারে না এবং খাটের নিচের যে বটিটা ছিল সেটা দিয়ে তার স্ত্রীকে এক কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে স্ত্রী যখন পড়ে যায়, মৃত্যু নিশ্চিত করার জন্য স্ত্রীকে তিনি ভালো করে জবাই করেন এবং খাটের নিচের যে বটিটা ছিল সেটা দিয়ে তার স্ত্রীকে এক কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে স্ত্রী যখন পড়ে যায়, মৃত্যু নিশ্চিত করার জন্য স্ত্রীকে তিনি ভালো করে জবাই করেন এবং সেই জবাই করা বডিটার সহ 6 টুকরা করেন এবং এটা একটা বস্তায় ভরেন এবং সেই বস্তাটা তিনি পাশে একটা জঙ্গলে ফেলে পালিয়ে যান। পরে সেই লাশ ট্রেস আউট করা হয় 1 বছর পর। 1 বছর পর তিনি পালিয়ে লাশ ট্রেস আউট করে এরাকে ধরা হয় 1 বছর পর, এবং 1 বছর পর তিনি যখন ধরা পায়, মামলা থাকার কারণে আদালত তাকে 3 বছর পর জেল দেয়। সেই জেলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি সবাইকে বলে বেড়াতেন তিনি যে কাজ করেছেন সেটাতে ফাঁসি হবার কথা, কিন্তু যাবজ্জীবন পেয়ে যায় তিনি। সেই থেকে জেলে থাকা, কিন্তু জেলে তিনি ভালো ছিলেন। প্রায় 10 বছর জেলে থাকার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করা শুরু করলেন। তিনি প্রায় স্বপ্ন দেখতেন এবং যেদিন স্বপ্ন দেখতেন সেদিন তার সারা শরীর ঘামত এবং কান দিয়ে রক্ত পড়ত। প্রথমে শব্দ স্বপ্ন মনে হলো স্বপ্নটা মনে হলো, পরবর্তী সময় জীবন্ত লাগতো এবং মাঝে মাঝে স্বপ্নটা মনে থাকতো, পরের সময় আবার তিনি ভুলে যেত। যখনই সকালবেলা হতো তিনি স্বপ্নটা মনে রাখতে পারতেন না। এটা কয়েকদিন ছিল। পরে যখন আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করলেন এবং এটা যখন প্রমিনেন্ট হতে থাকলো, তখন তার স্বপ্নটা মনে থাকতো পরের দিন পর্যন্ত। এইটা ছিল তখন তার কন্ডিশন। সাল তখন 1976। তিনি তখন ওই সেন্ট্রাল জেলের জল্লাদ হিসেবে নিযুক্ত হন। এগুলো তার আগের ঘটনা। একটা ফাঁসির রায় এসেছে, আর জল্লাদ হতেও খুব ইজি, যখন অনেক প্রসিজিওর আছে। যে লোকের ফাঁসি, সেই লোক সম্পর্কে উনি তেমন কিছু জানতেন না। উনি অনেকবার জেলে তাকে দেখেছেন। 56টা মার্ডার কেসের আসামি যে লোকের ফাঁসি হবে সেই লোক। এতটুকু জানলেন যে ফাঁসি হবে। যে লোকের ফাঁসি, সেই লোক সম্পর্কে উনি তেমন কিছু জানতেন না। উনি অনেকবার জেলে তাকে দেখেছেন। 56টা মার্ডার কেসের আসামি যে লোকের ফাঁসি হবে সেই লোক। এতটুকু জানলেন যে ফাঁসি হবে। তিনি সকাল থেকে আলাদা থাকতেন যেদিন যার ফাঁসি হবে। এটা তার হাতে ওই দিনের প্রথম ফাঁসি এবং তার জীবনের প্রথম ফাঁসি। তিনি ফাঁসির দিন দিবাগত রাতে একটা স্বপ্ন দেখেন। তিনি স্পষ্ট দেখতে পান স্বপ্নে যে লোককে ফাঁসি দেবেন সেই লোকটা বলছে, তুইও বেশি দিন ভালো থাকবি না, আজ হয়তো আমার ফাঁসি হবে তোর হাতে, কিন্তু তুই প্রতিদিন জীবন্ত ফাঁসির কাঠগড়ায় দাঁড়াবি। তার ঘুম ভেঙে যায়। সারা শরীর ঘামছে কাঁপুনি দিয়ে এবং কান দিয়ে রক্ত আসছে। তিনি তার জীবনের প্রথম ফাঁসি দেবে সেদিন। তার সেদিন ভয় লাগছিল। সেদিন রাত 12টায় তিনি মঞ্চে যান। সেই লোকের ফাঁসি দেওয়ার আগে কালো কাপড় পরানোর সময় সেই লোক বলেছিল, তুইও কিন্তু কাঁদবি, তুইও কিন্তু হাসবি। তো তিনি তোর কথার কোনো গুরুত্ব না দিয়ে সেই লাঠি টান দিয়ে দেন এবং টিপিক্যাল পদ্ধতিতে ঝুলে পড়ে সেই দেহ। তিনি জাস্ট এতটুকুই দেখলেন, একটা বিশাল বড় নিঃশ্বাসের মতো সাউন্ড নিচ থেকে উপরে উঠে গেল। সেই সাউন্ডটা আসলে কি, এটা এরকম কেন? আগে যদিও ওই নিচে রুমে তিনি আগে গিয়েছিলেন, সব কিছু চেক করেছেন ঠিকঠাক আছে কিনা, রশি ঠিক আছে কিনা, কিন্তু এ কী করে সম্ভব এত বড় লম্বা নিঃশ্বাস?
তিনি ওখানে পুলিশের লোকজন ছিল, আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ছিল, তাদেরকে জিজ্ঞেস করলো যে কাহিনী কি, আপনারা কি কোনো সাউন্ড পেয়েছেন? তখন সবাই বললো না, আমরা তো কোনো সাউন্ড পাই নাই। মনে ছিল পাহাড় থেকে কাউকে ফেলে দেওয়া হয়েছে, এরকম কোনো একটা শব্দ। সেদিন রাতে তিনি ঘুমান, কোনো প্রবলেম হয় নাই। ঠিক পরের দিন ঘুম থেকে উঠে বসেন, তার নাক দিয়ে কান দিয়ে রক্ত পড়ছে এবং অনবরত রক্ত পড়ছে। হঠাৎ এক পুলিশের গার্ড দেখার পর তাকে মেডিকেলের কাছে নিয়ে যায় এবং মেডিকেলের লোক নিয়ে আসে। এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়ে প্রায় সময় দেহ। হঠাৎ এক পুলিশের গার্ড দেখার পর তাকে মেডিকেলের কাছে নিয়ে যায় এবং মেডিকেলের লোক নিয়ে আসে। এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়ে প্রায় সময় দেহর কারণে, তার বডির কারণে এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়তো। তার ওয়েট ছিল 175 কেজি। তারপরে ডক্টর দেখে প্রেসক্রিপশন আসে এবং রীতিমতো অনেক দিন রেস্টে ছিলেন। যে কয়দিন রেস্টে ছিলেন সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, ততদিন ভালো ছিলেন। এরপরে তিনি প্রায় স্বপ্ন দেখতেন, কোনো দিন মনে রাখতেন, কোনো দিন ভুলে যেতেন। সেদিন ছিল শীতের রাত, বাইরে বেশ বৃষ্টি, শীতের সময় বৃষ্টি। 1978 সাল। তিনি স্বপ্নে দেখেন তার ছেলেকে ফাঁসি দিচ্ছেন। তার ছেলে মঞ্চে যাচ্ছে এবং তাকে বলছে, বাবা আমাকে ফাঁসি দিও না, আমি কিছু করি নাই। এমন কেন করতে হয় বাবা? তুমি এই 2 হাতে আমার জানকে কীভাবে ঝুলিয়ে দিতে পারবে? তিনি ঘুমের মধ্যে কেঁদে ওঠে। ঘুম থেকে ওঠার পর সেই কান দিয়ে রক্ত। সেদিন হালকা রক্ত ছিল। তিনি কেয়ার করলেন না পরে, কারণ কোনো পেইন ছিল না। সেদিন আরেকটা ফাঁসি হবে। টাইমটা পরে জানানো হলো রাত 1টায় ফাঁসি হবে। জানা গেল কোনো এক রেপ কেসের আসামি, সেই মেয়েকে রেপ করার পর 24 টুকরা করা হয়েছিল, সেই লোকের ফাঁসি, যিনি টুকরা করেছেন। 15 বছরের জেল তখন তার অতিবাহিত। তার মানে 1963 সাল থেকে তিনি জেলে ঢুকেন। সেই রেপিস্টের মাথায় বিশাল বড় একটা অংশ কাটা চিহ্নের দাগ। সেই দাগ খুব সহজে চেনা যায়, খুব সহজে এড়ানো যায় না। তিনি ঠিক রাত 1টায় ফাঁসি দেয় এবং ফাঁসি দেওয়ার পর এই লাশ নিতে কেউ আসে না। তো সৎকার করতে হবে, পড়াতে হবে, এটাকে পুড়িয়ে ফেলতে হবে। পরে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো করেছে, কিন্তু সেই লোকটা তার স্বপ্নে আসে এবং বলতে থাকে, তোর ছায়ার সাথে থাকবো আমি, তুই যেখানে যাবি সেখানে আমি যাব, তোকে আমি ছাড়ছি না। তিনি ঘুম থেকে ওঠেন এবং তার রুমের মধ্যে সেই ফাঁসি দেওয়া লোকটাকে দেখতে পান। পরের দিন চিৎকার করে চেঁচামেচি শুরু করে দেন এবং আবারও তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তিনি হসপিটালাইজ হয়ে যান সাথে সাথে। এরকম যেদিন ফাঁসি দিতেন তারপরে কয়েকদিন তার খুব খারাপ যেত। হয় তিনি স্বপ্নে দেখতেন, না হলে জেগে থাকতেন সারা রাত, এবং আবারও তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তিনি হসপিটালাইজ হয়ে যান সাথে সাথে। এরকম যেদিন ফাঁসি দিতেন তারপরে কয়েকদিন তার খুব খারাপ যেত। হয় তিনি স্বপ্নে দেখতেন, না হলে জেগে থাকতেন সারা রাত। 1989 সাল, সেদিন আরেকটা ফাঁসি হবে। এটাও গ্যাংরেপের কেস। সেটাতে যার ফাঁসি হবে সেই একই ফ্যামিলির সবাইকে খুন করেছিল। এবার তিনি ফাঁসি দেওয়ার আগে রাতের বেলা ভাত খাচ্ছে। খাওয়ার পর সেলে গভর্নমেন্টের লোক আসে এবং জানায় দেয় যে তাকে ফাঁসি দিতে হবে। তিনি রাতের বেলা ঘুম ভেঙে বসে থাকেন। জাগ্রত অবস্থায় তিনি দেখেন 5 জন মানুষ তার সেলের ভেতর। ওখান থেকে বয়স্ক এক লোক বলছে, তোমার হাতে আরেকজনের ফাঁসি হবে, ওকে মেরে ফেলো, ও যেন না বাঁচে। যার ফাঁসি হবে তার কথা বলছে। তিনি ভয়ে চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন চিৎকার শুনে কাহিনী কি। পরে তিনি কাউকে কিছু বলতে পারলেন না, বলতে চাইলেন না। তার ভেতরে তিনি একজনের সাথে শেয়ার করেন তার পুরো বিষয়। তিনি বলেন, দেখো এই পূজা করে দেখতে পারো, তাকে বলা হয় যে তুমি পূজা করে দেখতে পারো কোনো ফল যদি পাওয়া যায়, কিন্তু উনি কিছুই করেন না। ফাঁসি দেন এবং ফাঁসির পর থেকে কেন জানি তিনি আর ঘুমাতে পারতেন না। ঘুমাতে গেলে তিনি অনেক কিছু দেখতেন, তাই সজাগ থাকতেন এবং দিনের বেলা সেখানে একটা গাছ ছিল, ওটার নিচে ঘুমাইতেন। ওনার ঘটনা কালেক্ট করা হয় ওনার ছেলের কাছ থেকে। দিল্লির কোনো একটা জায়গার লোক তিনি। এই স্বপ্ন, এই ফিস নিয়ে প্রায় 40 বছর তিনি জেল কাটান। জল্লাতের কাজ ছিল, কয়েকবার জল্লাতের কাজ করেছেন তিনি। 2003 সালে তিনি জেল থেকে ছাড়া পান এবং 2000। আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। স্বপ্ন, এই ফিস নিয়ে প্রায় 40 বছর তিনি জেল কাটান। জল্লাতের কাজ ছিল, কয়েকবার জল্লাতের কাজ করেছেন তিনি। 2003 সালে তিনি জেল থেকে ছাড়া পান এবং 2005 সালে তিনি মৃত্যুবরণ করেন ব্রেন স্ট্রোক করেন দিনের বেলা। কিন্তু তিনি তার আগের দিন রাতের বেলা খুব চিৎকার করেছিল, বলেছিল, আমি কোনো মাফ পাচ্ছি না, আমাকে কেউ মাফ করছে না।
তার ছেলে একটা পুরোহিতের কাছে বলেছিল যে ওনার বাবার সাইকোলজিক্যাল কিছু রোগ থাকবার কারণে এরকম হয়েছে। এটা হয়েছে নিজে খুন করার পর থেকে। কোনো ধরনের জাদুটোনা ওর কেউ কোনো ক্ষতি করেনি তাকে। তো তাদের ঘরে তাদের মধ্যে যে হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যে গ্রহ নক্ষত্রের কথা, পরে সেগুলো তিনি আর শোনেন নাই। তো আমাকে যিনি ঘটনা শেয়ার করছেন তিনি ওই ছেলের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছিলেন। আর এরকম ঘটনা আমি আগে কখনো পাইনি, দেখেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা কোনো জাদুটোনার কেস না, এখানে একটা জল্লাদ তার জীবনের কিছু মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, মানে তার ছেলে দ্বারা শেয়ারটা আর কি। এবং তিনি যেগুলি জানিয়ে গেছেন তার ছেলেকে, কিছু জিনিস লিখে গেছেন তিনি। এবং প্রায় বহুদিন যাবত তিনি জেলে এরকম অসুস্থ অবস্থায় ছিলেন। এবং জিনিসটা কিছুটা সুপারস্টিশিয়াস, কিছুটা সাইকোলজিক্যাল। তো এই ছিল আমার ঘটনা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি, এবং আমরা চাচ্ছি আপনারা যারা নতুন শুনছেন তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে ঘটনা অবশ্যই আমাদের লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথি সামির ভাইয়ের কাছে তার প্রথম স্টোরি শোনার জন্য। আসসালামু আলাইকুম লিসনার্স, সামির আনসারি বলছিলাম, ভৌতিকগতা। এবং আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং সে হচ্ছে, আপনারা সবাই তাকে চেনেন, হচ্ছে মুশফিক। মুশফিক একটা স্টোরি নিয়ে এসছে আপনাদের কাছে বলবার জন্য। আশা করছি মুশফিকের স্টোরিটাও আপনাদের সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম আলিফ ভাই, এবং আসসালামু আলাইকুম লিসেনার্সরা। আমি মুশফিক আবারও হাজির হলাম ভৌতিকগতায় আপনাদেরকে নতুন একটা এক্সপিরিয়েন্স, মানে একটা স্টোরি শেয়ার করার জন্য। তো আগে একটু বলে নিচ্ছি যে আমার শরীরটা আসলে খুব খারাপ, কিছুদিন ধরে মাথা ব্যথা, এবং এই তো খুব টায়ার্ড থাকি আর কি। তাই জানি না কতটুকু ভালো মতো বলতে পারবো, তবে কোনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আমি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি, ঘটনাটি আমি শুনেছি একজনের কাছ থেকে। ওনার নাম হলো গিয়ে তাসদিক ইসলাম। তো ও এই ঘটনাটা ওর মামার কাছ থেকে শুনে। তো সরাসরি আমি ঘটনায় এখন চলে যাচ্ছি। যে ঘটনাটা ঘটে এটা একটা ভালো ফ্যামিলির সাথেই ঘটে, এবং আজ থেকে প্রায় অনেক বছর আগেই ওই ফ্যামিলিটার সাথে ঘটনাটা ঘটে। আগে থেকেই বলে নিই, ফ্যামিলিরা থাকে, যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা থাকে চিটাগংয়ে। তো ওই ফ্যামিলিতে ওদের একটা ছোট ছেলে ছিল। তো ছেলেটার অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়, খুবই অস্বাভাবিক একটা রোগ। রোগটা এরকম একটা রোগ যে হঠাৎ করে ছেলেটা মোটা হতে শুরু করে, এবং এভাবে কয়েক মাসে ছেলেটা অনেক ফুলে যায়। তো প্রথমে ফ্যামিলির সবাই মনে করেছে যে এটা স্বাভাবিক কিছু একটা, বা ওরকম আহামরি কিছু না। বাট যত সময় যায় তা ছেলেটা ততই মোটা হতে থাকে, এবং তখনই তারা বুঝতে পারে যে ছেলেটা হয়তো বা কোনো একটা অসুখে ভুগছে। প্রথম ছেলেটার উপর তেমন কোনো প্রভাব ছিল না, খালি ফুলতে থাকে, মানে একটু মোটা হতে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছেলেটা ব্যথা পেতে থাকে, এবং ব্যাপারটা আসলে সিরিয়াস পর্যায়ে চলে যায়। তখন ফ্যামিলি থেকে ছেলেটাকে নিয়ে ঢাকায় চলে আসে। এসে ঢাকায় ভালো কিছু ডক্টর দেখানো হয়। তবে আশ্চর্যকর বিষয় যে সেটা হলো গিয়ে ছেলের কোনো রোগ ডক্টররা ধরতে পারেনি, যে কারণে সেম কন্ডিশন নিয়ে তারা আবার চিটাগং ব্যাক করে। তো ছেলের কোনো পরিবর্তন না দেখে ওনাদের অবস্থা আসলেই ভালো ছিল না, টেনশনে ছিল খুবই। এবং তাদের এলাকায় মোটামুটি জানাজানি হয়ে যায় যে এরকম একটা ফ্যামিলিতে একটা ছেলে আছে যার এরকম একটা কন্ডিশন আছে। তো জানাজানি হওয়ার পর ফ্যামিলিরই এক মুরব্বী মানুষ রেফার করে যে ওই ছেলেকে নিয়ে বান্দরবনে একটা হার্বাল ডক্টরের কাছে যেতে। তো তারা এখন কি করবে, এখন যার কাছ থেকে যে অ্যাডভাইসই পাবে, এবং ফ্যামিলির মুরব্বী, তো অ্যাডভাইসটা তারা সব কিছুই ফলো করবে এবং করতেছিল। তো ছেলেকে নিয়ে বান্দরবনে ওই ডক্টরের কাছে যায়। তো ডক্টর দেখার পরে ওনার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগলো। তারপরেও ডক্টর চেষ্টা করছে যতটুকু পারার, মেডিসিন দিছে। দেওয়ার পরে তাদেরকে বলে যে আমাকে তো দেখালেন, আপনি ছেলেটার অন্যভাবে একটা ট্রিটমেন্ট করেন। তো তখনই ফ্যামিলি একটু চিন্তায় পড়ে গেল যে অন্য আবার কী ট্রিটমেন্ট। তো তখন ডক্টর ফ্যামিলিকে বান্দরবনে এক মঘা বৈদ্য, এটা হলো গিয়ে চিটাগংয়ের লোকাল নেম, তো ওনার সাথে দেখা করতে বলে। তো ওই কথা অনুযায়ী তারা যায়। যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখে যে 2 দিন থেকেও আর কি ওখানে যাওয়ার পর 2 দিন থাকার পরেও বৈদ্যর কোনো দেখা মিলে না। এবং এদিকে আপনার ওই ছেলেটার অবস্থা তো দিন দিন খারাপ হতেই থাকতেছে। তো 2 দিন পর হঠাৎ করে বৈদ্যকে পায়।
এবং বৈধকে পাওয়ার পরে তারা ছেলেটাকে নিয়ে যায়, ছেলেটাকে দেখায়, দেখানোর সাথে সাথেই যে জিনিসটা ঘটে সেটা হলো গিয়ে আপনার ওই বৈধ দেখে বলে, ওনাকে এখন আনছেন কেন, ও তো এখনই মারা যাবে, আপনারা তো অনেক দেরি করছেন। তো এই কথাটা যখন বৈধ বলে, ফ্যামিলি না আসলে কিছু বুঝে উঠতে পারেনি। তারপরেও আপনার এই কথাটা স্বাভাবিক, কেউ দেখেই যদি হঠাৎ করে এই কথাটা বলে যে কোনো ফ্যামিলি মেম্বারই ভয় পেয়ে যাবে। তো যদিও তারা বুঝে উঠতে পারেনি, তারপরেও তারা অনেক রিকোয়েস্ট করার পর অনুরোধ করলো যে তাদের ছেলেকে যেন ভালো করে দেয় বৈধ। তো অনেক কথা বলার পরে, অনেক কিছু মানানোর পরে বৈধ শেষমেশ রাজি হয় এবং কিছু শর্ত দেয়। তো প্রথমত যে শর্তটা দেয় সেটা হলো গিয়ে, ছেলে যদি মারা যায় তাহলে বৈধকে কোনো মতেই দায়ী করা যাবে না, এটি ছিল প্রথম শর্ত। এবং পরবর্তী যে শর্তগুলো সেগুলো আর কি বলেনি। তো পরে ওনার শর্ত অনুযায়ী আপনার ওরা রাজি হওয়ার পর ছেলেকে হাজিরাতে বসায়। তো হাজিরাতে বসানো মানে হলো কি, যে আসনে বসে না, বা বলে না যে এখন জিনের আসন, মানে একটা ওই বসে যারা আর কি এই জিনদেরকে নিয়ে বসে যা করে ওইটা কি আর কি, ওই আসনটাকে হয়তো বা হাজিরা বলে। তো এখন হাজিরা যখন বসায় তখন ছেলেটাকে একটা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে তখন ছেলেকে দেখলো, দেখার পরে কিছুক্ষণ পর ব্যাপার ওরা বের হয়ে আসে, বের হয়ে ওই বৈধর ফ্যামিলিকে বলে যে ছেলেকে বান মারা হয়েছে এবং যে বানটা মারছে সেটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এবং এই সব ক্ষেত্রে একটু বলে নিই, এই বৈধ যেটা বললো যে এই ক্ষেত্রে সাধারণত যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা মূলত অন্য কোনো এলিমেন্ট, যেরকম কোনো ডল অথবা পুতুল আর কি, বা প্রাণী ইউজ করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা করছে সেটা হলো গিয়ে একটা জিন ইউজ করা হয়েছে। এবং যে জিনটা যেটা করেছে, জিনটাকে একটা ব্যাঙের রূপে রাখা হয়েছে, মানে জিনটা একটা ব্যাঙের মতো করে বা ব্যাঙের রূপে জিনটাকে রাখা হয়েছে, রেখে চিকন একটা সুতা ওই ব্যাঙটার মধ্যে পেঁচায় দিয়েছে। এবং ওই সুতা পেঁচানোর পর ব্যাঙটাকে একটা ডোবার ভিতরে রাখা হয় আর কি। তো ওই ডোবাতে যখন থাকে, তো প্রথম ব্যাঙটা ভালোই ছিল, কিন্তু তাবিজের প্রভাবে যেটা হয় সেটা হলো গিয়ে মোটা হতে শুরু করে ব্যাঙটা, এবং ব্যাঙ মোটা হওয়ার সাথে সাথে ছেলেটাও মোটা হতে থাকে। তো আর আরেকটা বিষয়, ওই যে ব্যাঙের মধ্যে যে সুতা পেঁচায় রাখছে না, ওই সুতা পেঁচায় রাখার কারণে যে মোটা হওয়ার সাথে সাথে ব্যাঙটা যেরকম ব্যথা পায়, এখন ছেলেটাও ওইভাবে করে ব্যথা পাচ্ছে। তো এখন বৈধ যেটা বলল যে ব্যাঙটা নাকি লাস্ট পর্যায়ে আছে ওর জীবনের, আর 1-2 সপ্তাহের মধ্যে আর কি মারা যাবে। তো পরে ফ্যামিলি থেকে বলল যে এই জিনিসটা কারা করছে, তো বলতে পারবে যে আপনার কে করছে। ফ্যামিলি এখন যেটা বলতেছে যে তাহলে আমার ছেলেকে বাঁচানোর উপায় কি, কিভাবে কি। তো তখন বৈধ বলে দেয় যে কিছু কাজ দেয়, যে এই কাজগুলো করলে হয়তো বা চেষ্টা করা যায়। তো প্রথমত যে কাজটা দিছে বৈধ ওই ফ্যামিলিকে, যে একটা ছেলে খুঁজে নিয়ে আসতে যার রাশি হলো গিয়ে তুলার রাশি এবং 20 বছর বয়সী হবে, কিন্তু ছেলেটাকে সাহসী ছেলে হতে হবে। এবং ওই ছেলেকে এর আগে কখনো জিনের প্রভাব বা জিন ওর উপরে আসর করেনি, এরকম একটা ছেলেকে তারা খুঁজে আনতে বলছে। তারপরে বলল যে খুঁজে এটা জানাতে, তারপরে বৈধ আর কি আসবে, এবং বলে দিচ্ছে যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে ব্যাঙটা মারা যাবে, তো যা করার খুব শীঘ্রই করতে। তো ছেলেরা ফ্যামিলির সাথে সাথে বান্দরবান থেকে চলে আসার পরে ওরা খোঁজাখুঁজি করার পর একটা ছেলেকে পায়, যার যে রিকোয়ারমেন্টসগুলো ছিল এটার সাথে মিলে গেছে। ছেলের তুলার রাশি, তার মধ্যে 20 বছর বয়সী, সাহসও ছিল, এবং জিন দ্বারা কখনো বা জিনের আসর কখনো হয় না তার উপরে। তো এটা বলার পরে আপনার তারা বৈধকে ডাকানো হয়। বৈধ এর মধ্যে আরও কিছু কন্ডিশন দেয়, যে কন্ডিশন হলো গিয়ে যে ছেলেকে যখন আপনার করানো হবে, এই আবারও আসনে বসানো হবে, তখন ফ্যামিলিকে একটা মেজবান দিতে হবে এবং তার কিছু মেহমান থাকবে, তো মেহমানদেরও আপ্যায়ন করাতে হবে। তো ফ্যামিলি রাজি হয়ে যায়। তো যখন ছেলেটা পায় তার 2-3 দিন পরে আপনার ওই চলে আসে, যে ওই বৈধটা চলে আসে তাদের এখানে। আসার পরে আপনার তার সাথে কিছু মেহমান ছিল, তাদেরকে বলছে যে এরকম করতে, আপনার ওনাদের আপ্যায়ন করতে।
এবং যত মহিলারা আছে মহিলাদেরকে বলেছিল যে আপনারা ভিতরে অন্য একটা রুমে চলে যান, এবং পুরুষদেরকে নিয়ে আলাদা একটা রুমে ছিল বসবে। এমন সময় একটা রুমে যায়, ওই রুমে ছেলের বাবা, ছেলে নিজে, ওই তুলার রাশির যে ছেলেটা এবং বৈদ্য, এরা 4 জন থাকে। ওই বৈদ্য কিছু জিনিস বলে দেয় তুলার রাশির ছেলেকে যে তুমি ওই পুকুরের এখানে যাবা, তোমাকে নিয়ে যাওয়া হবে একটা জিনের মাধ্যমে, এবং তুমি পুকুরে যাওয়ার পরে তুমি পুকুরে নামবা, নেমে ওই ব্যাঙটাকে খুঁজবা, খুঁজে ব্যাঙটাকে ধরে সুতাটা ছিঁড়ে আস্তে আস্তে খুলবা। কিন্তু এখানে কিছু বিষয় আছে যে ব্যাঙটাকে হারানো যাবে না, মানে সুতা খোলার পর ব্যাঙটাকে নিয়ে আসতে হবে, এবং ব্যাঙটার যাতে কোনো ক্ষতি না হয়, কারণ ব্যাঙটার ক্ষতি হলে ছেলেরও ক্ষতি হবে। তো এই জিনিসগুলো যখন ওই তুলা রাশির ছেলেকে বলে দেয়, তো তুলা রাশির ছেলে জিনিসটা ব্যাপারটা বুঝে, তো রুমে যাওয়ার পরে লাইট অফ করে আপনার পিছনের যে দরজা আছে দরজাটা খুলে রাখতে বলে বৈদ্য। বলার পরে তারা ওই আসনে বসে যায়, হাজিরায় বসে যাওয়ার পর তুলা রাশির ছেলের উপরে ওই বৈদ্য একটা জিন আনার পরেই যখন জিনটা ওই তুলা রাশির ছেলের উপরে ভর করে, তখন ওই বৈদ্য ওই ছেলেটার বাবাকে বলে যে মেজবানি কিছু গোস্ত দিতে। তো মেজবান গোস্ত তা ওই তুলা রাশির ছেলেটা খায়। ওই অবস্থায় খাওয়ার পরে ওই তুলা রাশির ছেলেটা আস্তে করে পিছনের দরজাতে বের হয়ে জিনটা ওকে ওইখানে করে দেয়, কি জানি বলে, ওই পুকুর পর্যন্ত, ওই ডোবাটা পর্যন্ত নিয়ে যায়। ডোবাটাতে নেওয়ার পরে আপনার ছেলেকে জিনটা ওইখান থেকে চলে যায়। তো ছেলেটা ওই ডোবাতে নামার পরে ব্যাঙটাকে খুঁজে পাওয়ার পর ঠিকই দেখে ব্যাঙটা একদম ফুলে আছে এবং ওর গায়ে একটা সুতা পেঁচানো। তো ও সুতাটা আস্তে করে ছিঁড়ে তারপর আস্তে আস্তেই খুলতে থাকে। যখন খোলা শেষ হয়, ঘন্টাখানিক পর ছেলেটা ফেরত আসার এসে ওই বাড়িতে আসে, কিন্তু ছেলের হাতে ব্যাঙ ছিল না। তখনই জিজ্ঞেস করলো কী হলো, ব্যাঙ কই? তখন ওই তুলা রাশির ছেলেটা বর্ণনা দেয় যে আমি যখন সুতাটা খোলার পর ব্যাঙটা কিনে বের হবো, এমন সময় ব্যাঙটা পড়ে যায় পানিতে, এবং পানিতে যখনই পড়ে যায় ছেলেটা যে আনতে যাবে, পড়ার সাথে সাথেই নাকি ওই পানিতে এমনভাবে স্রোত আসা শুরু করলো এবং এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে আমি জানি না এটা আশেপাশের, আমি এই জিনিসটা পরে বলতেছি। ও সাথে সাথে করে কি, এইটা দেখেও ভয় পায়, ও গায়ে থেকে উঠে ও আর পিছনে না তাকায় দৌড় দেয় বাড়ির দিকে। কারণ ও বলতেছিল যে পিছনে ও বুঝতেছিল যে ভীষণ আকারে একটা খারাপ ঝড় আসতেছিল, পানি একদম উত্তাল হয়ে যায়, স্রোত বেড়ে যায়, বাতাস এবং মেঘের ডাক নাকি এরকম ও শুনতে পায়, এবং খুবই বাজেভাবে আপনার বজ্রপাতের চলতেছিল। তো ও আর না করে ও তাড়াতাড়ি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। তো আসার পরে আপনার সাথে সাথে এই যে মোটা যে ছেলেটা যেটা মোটা হতে থাকে, তো ও আস্তে আস্তে দেখা যায় একটু ভালো ফিল করতেছে, মানে সুতাটা সরার পর থেকে ওর নাকি ব্যথাটা সরে গেছে। তো তখনই ওকে একটু ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ও আস্তে আস্তে আপনার ঠিক হতে থাকে। তো আপনার ওঝা যেহেতু ওই বৈদ্য আর বলতে পারেনি যে কাজটা কে করছে, কারণ ওই ব্যাঙটাকে ওরা আনতে পারেনি। এই হলো গিয়ে বিষয়। আর পরবর্তীতে যে বিষয়টা, ওই যে ছেলেটা যে বললো না, তুলা রাশির ছেলেটা যে ঝড় উঠছে আপনার এরকম তো ওই আশেপাশে যখন জিজ্ঞেস করা হলো লোকজনকে, তখন তারা বললো যে না, আমরা তো কোনো ঝড়ের এরকম কিছু শুনি নেই, রাত্রেবেলা তো নর্মালি ছিল। একমাত্র ওই তুলা রাশির ছেলেটা যখন ব্যাঙটা পানিতে পড়ে যায়, তখনই ও দেখতে পারে বা করলো যে ঝড় আসতেছে এবং পানির একদম উত্তাল একটা অবস্থা। তো পরে ছেলেটা ভালো হয়ে যাওয়ার পর এখন সাধারণ জীবন যাপন আর কি চলতেছে ওর। তো এই ছিল আর কি ঘটনা। এবং সে অবশেষে আর কি ছেলেটা কে করলো এটা জানতে পারলো না, কারণ যেটা বললাম যে ব্যাঙটা আনতে পারেনি। তো আলিফ ভাই, এই ছিল আমার ঘটনা। এবং ওয়ান্স অ্যাগেন সরি যদি ভুল হয়ে থাকে, কারণ আজকে অত ঠিক মতো জানি না কতটুকু গুছায় বলতে পারছি, কারণ আমি আগেও আলিফ ভাইকে বলেছিলাম যে শরীরটা খুবই খারাপ। তো যার ঘটনা শেয়ার করব বা যার ঘটনা বলবো তার নাম হচ্ছে সোহাগ। তার ফ্যামিলিতে দুইটা ছেলে ছিল এবং তার ওয়াইফ আর 2 ছেলে থাকতো গ্রামের বাড়িতে। তো ঘটনার ওই সময়টায় অনেক দিন আগের কথা, এবং এটা 1985-এর দিকে হবে।
তখন তিনি থাকতেন ঢাকায় একটা মেসে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে, এবং ফ্যামিলির সবাই থাকতো গ্রামের বাড়িতে। তো ছুটি পেলেই তিনি গ্রামের বাড়িতে যেত, অথবা ঈদের সময় গ্রামের বাড়িতে যেত, সেটা কোনো মিস নাই। আবার ধান কাটার মৌসুম আসলেও তাকে যেতে হতো। তার বড় ছেলে পড়তো তখন ক্লাস 6-এ, আর ছোটো ছেলে পড়তো ক্লাস 2-তে গ্রামের স্কুলে। তো বলতে গেলে সুখী পরিবার, কোনো ধরনের ঝামেলা নাই, কেউ কোনো ঝামেলা করেনি তাদের মধ্যে, এবং কেউ কখনো এই ওনাদের ফ্যামিলির ভেতরে আসতেও পারে নাই। তিনি ঢাকাতে গাড়ি চালাতেন, এবং এই গাড়িটা কিনেছিলেন তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করবার পরে। তো সে একটা মাইক্রোবাস চালাতো, তখন তো একটা লাইট এসের এই মাইক্রোবাসটা 1980 মডেলের ছিল, এবং ওই সময় তিনি গাড়িটা কিনেছিলেন। তো কয়েক বছর মিডল ইস্টে থাকার পরে কিছু টাকা জমিয়ে এইসব মিলিয়ে আর কি তার একটা গাড়ি কেনা হয় আর কি। তো রেগুলার তার ডিউটি থাকতো ঢাকার কোনো একটা ইন্ডাস্ট্রির ওই লোকের সাথে। বিদেশি বায়ার আসলে তিনি এরকম ঢাকার বাইরে নিয়ে যেত। তো সেবার একটা কল আসে এবং একটা বায়ার আসছে। তো এত কল বলতে হচ্ছে এটা অনেক দিন আগের কথা, এবং তখন কন্ট্যাক্ট বলতে গেলে কিছুই না। এবং তার এই যে রেন্টেকারের ইয়াটা মানে উনি যখন দিয়ে রাখতেন, এটা হচ্ছে মিরপুরেই কোনো একটা জায়গায় তিনি রেন্টেকারের ব্যবসা করতেন, এবং কয়েকজনের সাথে তার কন্ট্যাক্ট ছিল। যখন এরকম কেউ নিয়ে যাবে ঢাকার বাইরে তখন কন্ট্যাক্ট করতো, কিন্তু এইটা তার ফিক্সড কল ছিল। তো তাকে কল দেওয়া হয় যে এরকমভাবে আসো, তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় যাওয়া হবে? সাতক্ষীরাতে। তো তিনি পরিপাটি হয়ে ভোরেই তেল গাড়িতে ভরে পৌঁছে যান যেই লোক যাবে তার বাসার নিচে। তো সেখান থেকে পিক করতেন ফরেনারকে, গুলশান থেকে ফরেনারকে পিক করে তিনি রওনা দিয়ে দেন এবং পৌঁছে যান রাত 9টা নাগাদ সাতক্ষীরা। তো ওটা ইজি ছিল না পথ, রাস্তা অত ভালো ছিল না, কিন্তু নতুন নতুন রাস্তা হয়েছিল তখনও কিছু জায়গায়। তো সব মিলিয়ে আর কি পৌঁছে যায় রাত 9:30, 9:30 মধ্যে। তো পৌঁছাবার পর জানতে পারেন যে ফরেনার এখান থেকে মানে ঢাকা থেকে এসে সে 4 দিন থাকবে সাতক্ষীরাতে। ওই ফ্যাক্টরির ভেতরে থাকার জায়গা আছে। তো যেহেতু থাকবেন, উনি আবার 2 দিন পরেই ঢাকা থেকে কক্সবাজার একটা ট্রিপ নিয়েছে, এবং সেটা তার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেটাতে যেতেই হবে তাকে। আর সেটা সে বেশ ভালো টাকা পাবে। আর ওনারাও জানায় যে 4 দিন থাকতে হবে তার সাথে, কিন্তু এই 4 দিন থাকার বদলে যে পেমেন্ট করবে সেটা খুব আহামরি না। তো যেহেতু নামিয়ে দিয়েছে, এটা দিয়েই তিনি চলে যেতে চাইলেন। আর তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, কিন্তু উনি থাকার জায়গা আছে। তো যেহেতু থাকবেন, উনি আবার 2 দিন পরেই ঢাকা থেকে কক্সবাজার একটা ট্রিপ নিয়েছে, এবং সেটা তার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেটাতে যেতেই হবে তাকে। আর সেটা সে বেশ ভালো টাকা পাবে। আর ওনারাও জানায় যে 4 দিন থাকতে হবে তার সাথে, কিন্তু এই 4 দিন থাকার বদলে যে পেমেন্ট করবে সেটা খুব আহামরি না। তো যেহেতু নামিয়ে দিয়েছে, এটা দিয়েই তিনি চলে যেতে চাইলেন। আর তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, কিন্তু উনি রাগের মাথায় ওই সময় ওইটা জায়গাটা লিভ করে। তো গাড়িতে আবার তেল ভরে তিনি রওনা দেন। তো আগে আমি বলে রাখি যে আমি লাস্ট একটা স্টোরিতেও বলেছিলাম যে তখন কিন্তু এইসব ঢাকার জায়গা দূরে, এখন যেমন কমিউনিকেশন খুব ইজি ছিল, তখন কমিউনিকেশন অত ইজি ছিল না। তখন অনেক সময় লাগতো। তো ভোর 6টা থেকে রাত 9টা অলমোস্ট 15 ঘন্টা 20 ঘন্টার কাছাকাছি চলে যায়। পরে রাস্তায় লাগে প্রচণ্ড ক্ষুধা। রাত তখন 12টা বেজে গেছে, তো অলমোস্ট 18 ঘন্টা ড্রাইভ করেছে তিনি। তো চারিপাশ অন্ধকার। তো অন্ধকার বলতে 1985 সাল। এখনই রাস্তায় বের হলে দেখা যায় মাঝে মধ্যে আপনারা যখন ঢাকার বাইরে যাবেন, 2 পাশে শুধু খা করতে থাকে। দেখবেন রাতে 2টা 3টার দিকে বাসের মধ্যে থেকে যারা যান একটু উকিমালি দেখবেন যে খা করতে থাকে, খালি বাসের লাইটটা পাওয়া যায়। আর তখন 1985 সালের কথা, তখন গাড়ি ঘোড়াও তো এত ছিল না। 2-1টা ট্রাক নাকি যেত 10 মিনিট পর। আমারও তখন জন্ম হয়নি। তো যেহেতু বাংলাদেশ দাপড়িয়ে বেড়ায় তিনি, ওনার সাহস ছিল। তো উনি খালি ট্রাক স্ট্যান্ড খুঁজছিল যে কিছু খাওয়া যায় নাকি। আর সেদিন মন মানসিকতা ঠিক না থাকায় তিনি খুঁজছিলেন যে প্রায় 20 ঘন্টা যাবত ড্রাইভ করে যাচ্ছেন, কিন্তু মানে টায়ার্ডে তার ঘুম চলে আসছিল, কিন্তু কোনো দোকান পাচ্ছিল না। তিনি লক্ষ্য করেন ঘুম চোখে একটা ট্রাক স্ট্যান্ডের মতো কি জানি দূরে দেখা যাচ্ছে, ছোট্ট টঙের দোকান। আশেপাশে কোনো কিছুই নাই, কিন্তু টঙের দোকানটা এমন একটা পজিশনে যেখানে মনে হচ্ছে যে ট্রাক থামবে, মানে বেশ বড় জায়গা নিয়ে। তো যাই হোক, ওখানে কোনো ট্রাক ছিল না। 2জন লোক চা খাচ্ছিল, এবং তাদের 2জনের পুরো শরীর চাদরে ঢাকা, আর তাদের মুখ ঢাকা, মানে দেখা যাচ্ছে না। চা আর একটা পান অর্ডার দিল, এবং যদি চা না খায় তিনি ড্রাইভ করতে পারবে না। তো তিনি দোকানদারকে বলে একটা চা দেন, একটা পান দেন। দোকানদার কোনো কথা না বলে পান দিল আর 1 কাপ চা দিল। তিনি চা খেয়ে বলল, বেশ মজার চা তো, আরেক কাপ দেন। তো আরেক কাপ চা খাওয়ার সময় দোকানদার বলল, আপনার টাকা দেওয়া লাগবো না। তো উনি বলে, কেন? একটা কাম করেন। তিনি অবাক হয়ে বলেন মানে কি? তিনি বলেন, আপনার গাড়িতে 3 জন বৈশা আছে, হ্যাঁ করে একটা জায়গায় নিয়ে যাইতে হবে, টাকা পাইবেন যা চাইবেন তাই। তো তিনি বলেন,
মানে কি? তো তার গাড়িতে তো আমার গাড়িতে তো আমি কাউকে নিব না। তোমাকে কে বসে গাড়িতে বসে আছে? তো ওখানে ডাকাতির একটা টেন্ডেন্সি ছিল, এখনও আছে, কিন্তু এখন অতটা নাই, কারণ আমাদের হাইওয়ে পেট্রোল থাকে। তখন অনেক টেন্ডেন্সি ছিল, তখন আরও বেশি ছিল। রুলস এত স্ট্রিক্টলি কেউ ফলো করতো না। ইভেন মার্ডার করেও ধান খেতে ফেলে দিলে তখন বোঝা যেত না যে কে মার্ডার করেছে, তখন এত খারাপ অবস্থা ছিল। তিনি দোকানদারকে বলেন, ওই মিয়া, আমার গাড়িতে মানুষ রয়েছে, কে বলছে মিয়া তোমারে? উনি দৌড়ে গাড়ির কাছে যান এবং গেট খুলতে খুলতে বলেন, ওই মিয়া নামেন বইতেছি, নাইলে সবাই শাবল দিয়ে বিরামো। ওনার গাড়িতে আবার ওই যে গাড়ির ইনস্ট্রুমেন্ট বলতে শাবল ছিল আর কি। তিনি গেট খুলতেই দেখেন ওখানে একজন মানুষ সাদা কাপড় মার্ডার করেও ধান খেতে ফেলে দিলে তখন বোঝা যেত না যে কে মার্ডার করেছে, তখন এত খারাপ অবস্থা ছিল। তিনি দোকানদারকে বলেন, ওই মিয়া, আমার গাড়িতে মানুষ রয়েছে, কে বলছে মিয়া তোমারে? উনি দৌড়ে গাড়ির কাছে যান এবং গেট খুলতে খুলতে বলেন, ওই মিয়া নামেন বইতেছি, নাইলে সবাই শাবল দিয়ে বিরামো। ওনার গাড়িতে আবার ওই যে গাড়ির ইনস্ট্রুমেন্ট বলতে শাবল ছিল আর কি। তিনি গেট খুলতেই দেখেন ওখানে একজন মানুষ সাদা কাপড়, লাশের কাফন পরা শুয়ে আছে গাড়ির ভেতরে, পুরা শরীর ঢাকা। তার গাড়ির সিটগুলো সব নোয়ানো, আর পেছনে 2 জন লোক বসা। তিনি বলতেছেন, কি নামেন। সাথে সাথে তিনি বুকে ব্যথা অনুভব করতে লাগলেন। এটাও শুনতে লাগলেন, এখানে আমাদের নেয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। এই লাশটা দাফন হবে সিরাজগঞ্জের কোনো একটা জায়গায়, কোনো একটা কবরে তোমাকে আমাদের নিয়ে যেতে হবে। তিনি আর নড়তে পারছেন না, স্টিফ হয়ে গেছেন একটা জায়গায়। তার মনে হতে লাগলো যে তার বুকের থেকে কেউ হাতটা বের করে নিবে। কলিজা ছিঁড়ে যাচ্ছে পেটের ভেতর। এর মধ্যে পেছনে যিনি বসা ছিলেন তিনি মুহূর্তের মধ্যে মাইক্রোসেকেন্ডের মধ্যে তার সামনে চলে আসলো আর বলল, নিতে হবে তোকে, বাড়াবাড়ি করবি, ক্ষতি হবে। আর রাস্তায় আমাদের পছন্দ করে না এমন কিছু লোকজন তো আমাদের ফলো করতে পারে। তো আমরা না বলা পর্যন্ত তুই গাড়ি থামাবি না। এবং মুহূর্তের মধ্যে উনি ভেতরে চলে গেলেন, গাড়ির ভেতর। দোকানদার বলল, আমিও যাব, চল। দোকানদার গাড়িতে উঠতেই দেখা গেল ওনাকে ওখানে আর কোনো দোকান নাই। আর তিনি আর তার মধ্যে নাই। তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নটা ভাঙছে না। এটা কি ধরনের স্বপ্ন? এরকম কি স্বপ্ন হতে পারে? ডাকাত না, কিছু না, কিন্তু এরকম জিনিস উনি আগে কখনো ফেস করেন না। এতদিন যাবৎ রাস্তায় গাড়ি চালিয়েছে। একবার রাস্তায় বিশাল গাছ পরে ছিনতাই হয়েছিল, কিন্তু এটা ডিফারেন্ট কেস। তিনি এক দৌড় দিলেন, গাড়িতে না উঠে পাশেই একটা ছোট রাস্তার মতো ক্ষেতের আইলের দিকে চলে গেছে। তিনি নিচে নামতেই দেখে সেই লাশটা পড়ে আছে তার সামনে, এবং কাফনের ভেতর থেকে কথা আসছে, আমাকে নিতে হবে, আমার লাশ পচন শুরু হবে যদি আপনি না নেন। আমি অনেক দিন আগে মারা গেছি। ওনার মাথার উপর যেন আকাশ কয়েকবার ভাঙছে আর পড়ছে। উনি কি দেখছেন উনি জানে না, এটা জানবার কথা না, এটা হবার কথা না। উনি পাগল প্রায় হয়ে যাচ্ছে। উনি মনে করছে যে উনি পাগল হয়ে গেছেন। ওনার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে এখনই। বুকের মধ্যে হাত দিয়ে আছেন, কিন্তু বুঝতে পারছেন না ওনার সাথে কি হচ্ছে। এবং উনি জীবিত অবস্থায় সব দেখছেন। উনি কিছুতেই কোনো কিছু বিশ্বাস করতে পারছেন না। হাত পা কাঁপছে, শরীর কাঁপছে, নাড়াতে পারছেন না হাত পা কিছুই। হঠাৎ করে গাড়িতে উঠে বসেন এবং স্টিয়ারিংয়ে হাত পড়তেই দেখেন গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল। কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। গাড়ি স্টার্ট দিলেন, চালাচ্ছে, জীবিত অবস্থায় সব দেখছেন। উনি কিছুতেই কোনো কিছু বিশ্বাস করতে পারছেন না। হাত পা কাঁপছে, শরীর কাঁপছে, নাড়াতে পারছেন না হাত পা কিছুই। হঠাৎ করে গাড়িতে উঠে বসেন এবং স্টিয়ারিংয়ে হাত পড়তেই দেখেন গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল। কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। গাড়ি স্টার্ট দিলেন, চালাচ্ছে, গাড়ি রাস্তা দিয়ে চলছে, এবং আপনার পেছনে যদি এমন কেউ বসে আছে যা মানুষের দুনিয়াতে পড়ে না, আপনি কি ফিল করবেন? মরা বাড়িতে যে আতরের গন্ধ আসে, সেটা গাড়ির পেছন থেকে আসছে। পাশে কিছুক্ষণ পরপর ওই দোকানদার যায় আসে, দেখা যায় 10 মিনিট পরপর আবার আসে, আবার 10 মিনিট পরপর চলে যায়। কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তিনি খালি এক্সেলেটারে পাড়া দিয়ে আছে। কোথায় আছে তিনি জানেন না, রাস্তা ভুলে গেছেন, কিন্তু পেছন থেকে ডিরেকশন আসছে, ডান দিকে যা, বাম দিকে যা। এইটা কোথায় তিনি জানেন না, আগে তিনি আসেন নাই। হঠাৎ একটা শব্দ আসলো আর বলল, বায়ে ঢুকে যা। একটা সরু রাস্তা, এটা কোথায় তিনি জানেন না, কিন্তু প্রায় 3 ঘন্টা চালানোর পর ফজরের আজান আসছে। রাত তখন 5:30 মতো। রাত অনেক বড়। সেবার রমজান হয়েছিল মে জুনের দিকে, অগাস্টের দিকে হয়েছিল কুরবানি ঈদ। আর যে সময়ের ঘটনা, সে সময় প্রচণ্ড শীত। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে কে জানি ফলো করছে, এবং অনেকগুলো মানুষের মতো অবয়ব পেছনে ফলো করছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে না তাকে অনেক জোরে গাড়ি চালাতে হবে। তিনি শরীরে আর কিছু ফিল করতে পারছিল না। এদিকে গাড়িতে একটা ডেড বডি না অন্য কিছু, এটা তিনি নিজেও জানেন না। আর
এটা কি সুপার ন্যাচারাল কন্ডিশন নাকি মানুষের কি কাহিনী, কয়েকজন মানুষের অবয়ব ওদের ভেতর হাত দিয়ে ভেদ করে যায় এরকম অবস্থা। উনি ওই গলি দিয়ে ঢুকেই দুই পাশে শত শত মানুষের অবয়ব দেখতে পেলেন। কেমন জানি তার ভয় করছে, তার অবস্থা খুবই খারাপ, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে না তো। উনি বলেছিলেন যে তার ভয় করতেছে, কই নিয়ে আসছে আমারে। তো তিনি ওনাদেরকে বললেন, দেখেন আমারে ছাইড়া দেন, আমার বউ বাচ্চা আছে, আমার কোনো ক্ষতি করেন না। তারা বলল, তুই আমাদের মেহমান, এখানে একজন মারা গেছে, তুই আমাদের নিয়ে আসছস, তোর ক্ষতি করবো আমরা? এটা রাখ, এটা দিছি, তুই খুশি হয়ে যা, তো আমার তোরে খুশি হয়ে দিছি, রাখ এটা, একটা খাম। যে তার ভয় করতেছে, কই নিয়ে আসছে আমারে। তো তিনি ওনাদেরকে বললেন, দেখেন আমারে ছাইড়া দেন, আমার বউ বাচ্চা আছে, আমার কোনো ক্ষতি করেন না। তারা বলল, তুই আমাদের মেহমান, এখানে একজন মারা গেছে, তুই আমাদের নিয়ে আসছস, তোর ক্ষতি করবো আমরা? এটা রাখ, এটা দিছি, তুই খুশি হয়ে যা, তো আমার তোরে খুশি হয়ে দিছি, রাখ এটা, একটা খাম। বললো, খামটা পরে খুলবি, এখন খুলবি না। আর তুই চাইলে জানাজা পড়ে যেতে পারস, তুই চাইলে জানাজা নাও পড়তে পারস, এটা তোর ইচ্ছা। এটা অন্য একজন মানুষ বলছে তাকে। গাড়িতে যারা ছিল তারা নাই, তারা গাড়ি থেকে নেমে গেছে এবং লাশ নিয়ে লোকজনের ভিড়ে মনে ছিল তার গাড়িটাকে দুমড়ে মুছড়ে ফেলবে, কিন্তু ওই মুহূর্তে অবয়ব ছাড়া তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। আর ওই মুহূর্তে ফজরের আজান হচ্ছে। তার চোখের সামনে থেকে আস্তে আস্তে সব কেমন খা খা করে খালি হয়ে গেল। আর এই আজানটা ডিফারেন্ট আজান, এই আজানটা কেমন আলাদা আজান, আলাদা কথা। আজানের আসল কথা শুনে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে এটা একটা আজান, কিন্তু ওই আজানের কথা এটা না। তিনি দৌড়ে গাড়িতে উঠেন, গাড়ি স্টার্ট দিয়ে ব্যাক করে যাচ্ছে তো যাচ্ছে, ব্যাকে দিয়েই যাচ্ছে। একটা সময় কোনো শেষ পাচ্ছে না, যখন গাড়িটা ফ্রন্ট গিয়ারে দিয়ে আগানো শুরু করলো, তখন ঘুরে ফিরে সেখানেই বারবার চলে আসছে। সকালও হচ্ছে না, একটু মানে সকালের দিকে একটু আভা থাকার কথা, কিন্তু কিসের কি কোনো আভা নাই। এটা কোন এলাকা, কোনো মানুষ নাই, গ্রামের মানুষ এতক্ষণে তো বের হয়ে যাওয়ার কথা। তিনি দেখলেন যেখান থেকে শুরু করেছেন সেখানে তিনি আবার ফেরত এসেছেন। সেই দোকানদার আসলো, বলল, তুই জানাজাটা না পড়ে গেলে ছুটতে পারবি না, জানাজাটা পইরা যা। তিনি গাড়ি থামিয়ে নামতে একটা কর্নার থেকে বেশ আলো পাচ্ছিলেন, অনেক অনেক আলো, ডিফারেন্ট কিসিমের আলো, না কুপি না হেজাক, সাদা ধবধবা আলো। সেখানে কাতারে কাতারে মানুষ দাঁড়ানো, এত মানুষ কোত্থেকে, হাজারে হাজারে মানুষের মতো অবয়ব। তিনি জানাজা পড়লেন, বোঝা গেল এটা জানাজা হচ্ছে। জানাজাতে আল্লাহু আকবার এত মধুর সুরে ডাকা, তিনি পরেই মানে 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 ভুলে যাচ্ছেন যেখানে থেকে যাব কিনা। একটু পরে যখন তার হুশ আসে, জানাজা শেষ, তিনি দৌড়ে গাড়ি স্টার্ট দেন এবং সেখান থেকে বের হয়ে মেইন রোডের দিকে চলে আসেন। গাড়ি চালাতে পারছিলেন না কিছুতেই। পরে কখন তিনি ঘুমিয়ে যান তিনি নিজেও জানে না। ঘুম থেকে উঠে দেখেন তিনি সত্যি সত্যি সিরাজগঞ্জের কোনো একটা জায়গায় চলে আসছেন এবং তিনি বলতেও পারে না। তবে যে রাস্তা ধরে এসেছে সেটা সিরাজগঞ্জের রাস্তা পড়ে না। তিনি এর আগেও ঢাকা থেকে কয়েকবার সিরাজগঞ্জে গিয়েছেন, কিন্তু এরকম রাস্তা দিয়ে কখনো যায় নাই। তো যেহেতু সেদিবার সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জের রাস্তা ছিল, কিন্তু এরকম রাস্তা তিনি আগে কখনো মুভ করে নাই আর কি। পরে তিনি ঢাকাতে আসেন এবং বেশ কিছুদিন তার কাশি এবং জ্বর ছিল, যেটা প্রায় 1 মাস তাকে ভোগায়। তো তার গ্রামের বাড়ি ফেনীতে, সেখানে তার বউ বাচ্চাকে নিয়ে না জানিয়ে তিনি এক মৌলবীর সাথে দেখা করেন। তিনি বলেন যে একবার সিরাজগঞ্জে গিয়েছেন, কিন্তু এরকম রাস্তা দিয়ে কখনো যায় নাই। তো যেহেতু সেদিবার সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জের রাস্তা ছিল, কিন্তু এরকম রাস্তা তিনি আগে কখনো মুভ করে নাই আর কি। পরে তিনি ঢাকাতে আসেন এবং বেশ কিছুদিন তার কাশি এবং জ্বর ছিল, যেটা প্রায় 1 মাস তাকে ভোগায়। তো তার গ্রামের বাড়ি ফেনীতে, সেখানে তার বউ বাচ্চাকে নিয়ে না জানিয়ে তিনি এক মৌলবীর সাথে দেখা করেন। তিনি বলেন যে কোনো জিন হয়তো মারা গেছিল, তাদেরকে কোনো এক জায়গায় নামিয়ে দেওয়ার জন্যই তাকে নেওয়া। সব জিন এক জায়গা থেকে আরেক জায়গায় তুরির মতো যেতে পারে না, জিনদের অনেকগুলো পার্ট আছে। এর মধ্যে তাকে যে জিনরা ধরেছিল, সেখানে ইফরিত জিন ছিল, কয়েকজন ভালো ইফরিত জিন ছিল যারা তাকে ধরেছিল এবং এরকম তার সাথে কনভারসেশনে গিয়েছিল। তো অনেক দিন গাড়ি তিনি ভাড়ায় চালিয়েছিল এর ঘটনার পরে 1992 সাল থেকে তিনি আবার গাড়ি চালানো শুরু করেন। তো এর পরে 2000 সালের পরে তিনি আর গাড়িটা চালান না। তো এই গাড়িটা পুরান হয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়া হয়। তো ঘটনার মাঝখানে যে ঘটনাটা আমরা শেয়ার করছিলাম, যে একটা খামের কথা, সেই খামের ছবি তিনি আমাদের দেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং সেই খামের মধ্যে তখনকার সময়ের 11,000 টাকা ছিল। টাকাটা তো দেখাতে পারবো না, কিন্তু খামটা আমি দেখাতে পারবো। 1985 সালে 11,000 টাকার সময় 1 লাখ টাকার থেকেও বেশি। আজ আপনাদের তো তার বয়স এখন 71। তিনি নিজে ঘটনাটা শেয়ার করেছেন এবং যাকে শেয়ার করেছেন তিনি আমার পেশেন্ট, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রোগ্রামটি শোনেন এবং আমাদের পেশেন্ট সেক্টর থেকে আমাদের প্রোগ্রাম শোনেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
এবং সেই সুবাদে আমি ঘটনাটি পেয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার ঘটনাটি শুনেছেন। তো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা আমাদের ইন্ডিয়া থেকে লাস্ট দিন আমাদের রাফসান নামে একজন বড় আমাদের ভাই যে ইন্ডিয়া থেকে ঘটনা পাঠিয়েছেন তার ঘটনাতে চলে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফায়েত বলছিলাম ভারতের সিমলা থেকে। আমার গতবারের ঘটনাটি সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যেই ঘটনাটা বলছি এটা 2017 সালের ঘটনা। তখন দীপাবলির বন্ধ ছিল, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস হবে, আমার আসলে সঠিক মনে নেই। তো আমার গতবারের ঘটনাটি সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যেই ঘটনাটা বলছি এটা 2017 সালের ঘটনা। তখন দীপাবলির বন্ধ ছিল, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস হবে, আমার আসলে সঠিক মনে নেই। তো আমার পাঞ্জাব থেকে দুজন বাংলাদেশি ছোট ভাই সিমলায় ঘুরতে আসে। একজনের বাসা ছিল রংপুরে আর একজনের নোয়াখালীতে। তো দুজনের সাথেই আগে থেকেই পরিচয় ছিল। একজন শরণ, যার বাসা রংপুরে, আর নোয়াখালীতে যার বাসা সে হলো দিদার। তো দিদার ছিল অনেকটা একটু নেশাগ্রস্ত টাইপ, একটু নেশা টেশা করতো আর কি, নেশা বলতে একটু মদ টদ এরকম। তো যাই হোক, এরা আস্তে আস্তে এদের 8টা সাড়ে 8টা বেজে যায় রাত। আর সিমলার পাহাড়ি এলাকা, রাত 8টা সাড়ে 8টা গভীর রাত। এখানে সন্ধ্যার সময় সব কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। তো দিদাররা আস্তে আস্তে এরকম 8টা সাড়ে 8টা বাজে আসার পরেই দিদার বলতেছে যে ভাই এরকম আমি চারস ম্যানেজ করে দাও আমাকে। চারস হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য আর কি, অনেকটা গাঁজা টাইপের। আমি বললাম যে ভাই এত রাতে তো এখানে কোথাও পাওয়া যাবে না। পরে বলতেছে ভাই আমি তো তোমাকে আগেই বলে রাখছিলাম আমার তো এটা লাগবে, এইটা ওইটা, আমি কিন্তু নাহলে তোমার বাসায় ঢুকবো না, এই সেই পাগলামি করতেছিল। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তো চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাই, দেখি পাওয়া যায় কিনা। ভাই যদি পাওয়া যায় তো গেল, আর না গেলে ভাই আজকে ম্যানেজ করো দিনটা, কালকে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। তো এখন আরেকজন যে ছিল শরণ, ওকে বললাম যে তুমি রুমেই থাকো, আমরা আসতেছি। পরে বাইক নিয়ে গেলাম দুজনে 3-4 কিলোমিটার দূরে আমাদের বাসা থেকে। তো পাহাড়ি রাস্তা, পুরো নির্জন অন্ধকার। তো যাওয়ার পরে ওখানে একটা দোকান ছিল, উনি দোকানের ভিতরেই ঘুমাইতো, ওনার কাছে আর কি সবাই নেয়, আমার বন্ধু বান্ধবরা নেয়, তো ওই কারণে আমার জানা। তো ওনার কাছে গেলাম, যা বললাম যে ভাই এরকম এরকম লাগবে। তো উনি দেওয়ার পরে আমরা যখন আসতেছিলাম, তো আসার সময় একটা আমাদেরকে পয়েন্ট ক্রস করতে হয়, সুইসাইড পয়েন্ট, পাহাড়ের একদম খাড়া একটা পাহাড়, ওটার পাশে একদম পুরা খাড়া পাহাড়, অনেক গভীর খাদ। তো আসার সময় ওই জায়গায় নাকি অনেকেরই অনেক রকম ঘটনা ঘটছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড হয়েছে, ওই খাদে অনেকেই সুইসাইড করছে। তারপরে গাড়ি নিচে পড়ে গেছে, বাইক সহ অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে স্পট ডেড, যারাই পড়ছে কেউ কখনো বাঁচে নাই আর কি, এরকম একটা খাদ ওইটা। তো আমি আসার সময় ফিল করলাম কি, যাওয়ার সময় তো কোনো প্রবলেম হয় না, আমি আসার সময় মাইন্ডে এরকম কিছু ছিল না, আর আমি এতদিন ধরে চলাফেরা করছি, আমার সাথে কখনো কোনো প্রবলেম হয়নি। তো আসার সময় ফিল করলাম কি, যাওয়ার সময় তো কোনো প্রবলেম হয় না, আমি আসার সময় মাইন্ডে এরকম কিছু ছিল না, আর আমি এতদিন ধরে চলাফেরা করছি, আমার সাথে কখনো কোনো প্রবলেম হয়নি। তো আসার সময় আমি ফিল করতেছি আমি রাস্তা হচ্ছে রাইট সাইডে, আমি রাইট সাইডে যাচ্ছি, কিন্তু আমার বাম লেফট সাইডে আমাকে আকর্ষণ করতেছে, এমন একটা অবস্থা, আমাকে কেউ বাতাস ঠেলতেছে আমাকে লেফট সাইডে খাদের দিকে, অথচ রাস্তাটা হচ্ছে রাইট সাইড দিয়ে, পাহাড়ের সাইড ঘেসে ঘেসে রাইট সাইড দিয়ে। এখন আমাকে পিছন থেকে দিদার বলে উঠলো যে কী ব্যাপার, তুমি এই পাশে না গিয়ে এই পাশে যাইতেছো কেন? আমি বললাম আরে ভাই আমি তো যাচ্ছি না, বুঝতেছি না এই পাশে কেন জানি হইতেছে। তো এক পর্যায়ে আস্তে আস্তে এমন একটা অবস্থা হলো যে একদম পুরো আমাকে টেনেই নিচ্ছে হলো আর কি খাদের দিকে। তারপর আমি করলাম কি, ব্রেক করার পরে বললাম যে দিদার এরকম ঘটনা, একটা তো সমস্যা হয়ে গেছে, আমাকে তো বারবার এই পাশে আকর্ষণ করতেছে, কী করা যায়? পরে বলতেছে আরে দাঁড়াও, ভয় পেও না, সিগারেট জ্বালালে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর সিগারেট জ্বালালো, আমি আবার বাইকে স্টার্ট দিলাম। তো আবার আমি আসতেছি, তারপর দেখতেছি আবার আকর্ষণ করতেছে। তখন বললাম দেখছো তোমার সিগারেট জ্বালায় কিছুই হলো না। পরে বলে আরে সিগারেটের তো নিভে গেছে। পরে আবার বাইক দাঁড় করে এলো, বলে দাঁড়াও যে আবার সিগারেটটা জ্বালাই। আবার সিগারেট জ্বালাইলো, আবার যখনই বাইকটা স্টার্ট দিচ্ছে সাথে সাথে সিগারেটটা নিভে গেছে। আর তো বলতেছে যে ভাই সিগারেট তো নিভে যাইতেছে, তো দাঁড়াও আবার জ্বালাইতেছি। আমি আবার বাইক দাঁড় করে আবার সিগারেট লাগাই আমি কিছু দূর আসতেছি, আবার বাম পাশের দিকে আকর্ষণ করতেছিল, এমন যে আমার বাইকটা পুরো বাতাসে বাম পাশের দিকে চলে যাবে, খাদে পড়ে যাবে, এমন একটা অবস্থা। পরে আমি আশেপাশে তাকায় দেখলাম একটা গাছের পাতাও নড়তেছে না, কিছুই না,
আর মানে বাতাসটা যে কই থেকে আসতেছে মানে আমি বুঝতেছি না, যে আমার বাইকের সামনেই শুধু বাতাসটা। তারপরে বাইক দাঁড় করায় দোয়া কালাম পড়লাম, তো আয়াতুল কুরসি পড়লাম, দুজনে দোয়াটা পড়লাম। তারপরে আসলাম, দেখলাম আর কোনো প্রবলেম হলো না। তারপরে আসার পরে এরকম আমি রুমের মধ্যে আসলাম, আসার পরে বললাম যে যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দেখি রান্নাবান্না কত দূর বাকি আছে, তারপর রান্নাবান্না করে ঘুমাবো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো। তারপরে ও ফ্রেশ হয়ে আসলো, ফ্রেশ হয়ে আসার পরে আরেকজন যে ছিল স্মরণ, ও গান টান সারি দিয়েছে সাউন্ড বক্সে, গান টান শুনতেছে। তো আমি দেখলাম রান্নাবান্না কত দূর, তো মোটামুটি শেষের দিকে রান্না। তো এই সময় দিদার বললো যে আরেকজন যে ছিল স্মরণ, ও গান টান সারি দিয়েছে সাউন্ড বক্সে, গান টান শুনতেছে। তো আমি দেখলাম রান্নাবান্না কত দূর, তো মোটামুটি শেষের দিকে রান্না। তো এই সময় দিদার বললো যে আমি একটু ড্রিঙ্কস করবো, আসো আমরা ড্রিঙ্কস করি, পরে খাওয়া দাওয়া করি। বললাম যে ভাই আমি তো এরকম ড্রিঙ্কস করি না, আমি তো করি না ভাই, তুমি করো, সমস্যা নেই। তারপরে স্মরণ ছিল, ও এরকম ড্রিঙ্কস করতো না, তো ও বলতেছে যে না আমিও করবো না, তুই কর, সমস্যা নেই। তখন আমি বললাম যে স্মরণ তোমরা তো জানি টানি করে আসলাম, এক কাজ করো তুমি খাও, আমি আর দিদার পরে খাচ্ছি। তো শোন বলতেছে আচ্ছা না সমস্যা নাই, একসাথেই খাবো, দিদার করুক ড্রিঙ্কস করুক, ওর ড্রিঙ্কস করা শেষ হলে তারপর আমরা একসাথে খাবো। তারপরে দিদার তো মানে ড্রিঙ্কস করতেছে, মোটামুটি অনেক সময় হয়ে গেলো, আমার রান্নাবান্নাও শেষ। তারপর বললাম যে দিদার কতক্ষণ সময় লাগবে? পরে বলে আরে কেবল তো অর্ধেক বোতল শেষ হইলো, পুরোপুরি শেষ হোক। আমি বললাম যে না এত সময় নাই, এক কাজ করো আমরা, তুমি ওটা কালকে খাইও, আমরা আজকে খাওয়া দাওয়া করে নিই, স্মরণের তো ক্ষুধা লাগছে, তোমরা জানি টানি করে আসছো। পরে বলো আচ্ছা ঠিক আছে। তারপরে গান টান বাজতেছিল, পরে আমি এপাশে মানে ভাত টাত বাড়তেছিলাম, ওই বললো যে আমি ওয়াশরুম থেকে আসি, তোমরা রেডি করো। আমি এগুলো রেডি করতেছিলাম, তো ওই ওয়াশরুমে গেল, তো গান বাজতেছিল রুমের মধ্যে। ওয়াশরুম থেকে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10 মিনিট, ওর আসার কোনো খবরই নাই। তারপরে হলো আচ্ছা হোক, গোসল টোসল করতেছে বা এরকম সময় লাগতেছে। তো এরকম তো বাসাটা আমার এরকম যে হচ্ছে আপনার 4টা রুম ছিল লম্বায়, অনেকটা স্কুল ঘর যেরকম থাকে, লম্বায় 4 রুম ছিল, আর পাশে ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম ছিল। আমাদের এই 4 রুমেরই একটাই ওয়াশরুম, ওইটা ওয়াশরুমে ইউজ করা লাগতো আর কি। তো এরকম আমরা অনেক সময় হয়ে যাচ্ছে, দেখতেছি যে এরকম আসতেছে না দিদার। তারপরে স্মরণ গিয়ে দেখতেছে কি ওয়াশরুমটার মানে টয়লেটের বাইরে দিয়ে হ্যাজবল লাগানো, আর দিদার ভিতর থেকে মানে ধাপধুপ শব্দ করতেছে যে খোল খোল খোল। তো এরকম স্মরণ খুলে দেখে দিদার ভিতরে পুরা হচ্ছে আপনার কাদা মাখা অবস্থায়, ওয়াশরুমটা পুরা কাদা, মানে কাদায় মাখামাখি। দিদার একদম দিছে স্মরণকে থাপ্পড় যে এটা কোন ধরনের ফাইজলামি তোর, যে তুই আমাকে বাইক দিয়ে আটকাই দিছিস কেন? তো এখন স্মরণ বলতেছে যে না আমি তো এইমাত্র আসলাম, আমি কখন তোকে আটকাইলাম রুমের মধ্যে? তো বলে আমি তো অনেকক্ষণ থেকে চিল্লাইতেছি, দরজা ধাক্কাধাক্কি করতেছি, তুই কেন খুলিস নাই? বলে আরে রুমের মধ্যে তো গান টান বাজতেছিল, আমরা তো শুনি নাই যে তুই নক করছিস। তো যাই হোক, পরে আমি গেলাম, চিল্লাতে দুজনে মারামারি লাগার মতো অবস্থা, দরজা ধাক্কাধাক্কি করতেছি, তুই কেন খুলিস নাই? বলে আরে রুমের মধ্যে তো গান টান বাজতেছিল, আমরা তো শুনি নাই যে তুই নক করছিস। তো যাই হোক, পরে আমি গেলাম, চিল্লাতে দুজনে মারামারি লাগার মতো অবস্থা। পরে গিয়ে দেখি দিদার পুরা কাদা মাখা অবস্থায়, পুরোপুরি কাদা মাখা। তারপরে বললাম যে দিদার কী হয়েছে, কী সমস্যা? পরে বলতেছে আমি তো ওয়াশরুমে আসছি, এরকম টয়লেট করতেছিলাম, তো এই সময় আমি দেখলাম কি উপর থেকে মানে কাদা সহ পানি পড়তেছে। এখন আমি বললাম উপর থেকে কীভাবে পড়বো, উপরে তো ছাদ ঢালাই করা, উপর থেকে তো পড়ার কোনো স্কোপই নেই, আর তার উপরে তো এখন বাইরে বৃষ্টি বাদলও নাই, কিছুই নেই, উপর থেকে কীভাবে পড়বে? তারপরে আমি বাথরুমে গিয়ে দেখলাম মানে পুরা বাথরুম সাদা টাইলস করা ছিল, পুরা বাথরুমে মানে কাদা, পুরা মাখামাখি অবস্থা, পুরো কাদায় কাদা। আর মানে উপরে ছাদের উপরেও মানে বোঝা যাচ্ছিল যে কাদা, মানে কাদা আর টুকটুক করে পানি পড়লে যেরকম হয় ওইরকম। তখন মানে জিনিসটা একটু আশ্চর্য টাইপের ছিল যে এটা কীভাবে সম্ভব। তো করলাম, একতলাই বাসা ছিল আমাদের, মানে একতলাই ছাদ পিটানো। তারপর আমি আর স্মরণ ফির ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে না উপরও পুরা শুকনা, ছাদের উপরেও শুকনা, রুমও শুকনা, সব কিছু শুকনা, কিন্তু আমাদের মানে বাথরুমের উপরটা দিয়ে মানে কাদা কীভাবে আসলো এটা বুঝলাম না। তো জিনিসটা একটু অলৌকিক টাইপেরই যে কাদা কীভাবে আসবে ভিতরে। তো ওকে বললাম যে কীভাবে কী হচ্ছে? পরে বললাম আমি এরকম টয়লেট করতেছিলাম, উপর থেকে মানে বৃষ্টির মতো করে কাদা পড়তেছিল, কাদা পানি পড়তেছিল, আর ওর চেহারার অবস্থা পুরা মানে কাদায় মাখামাখি, আর পুরা বাথরুমে কাদা। তো এলাকার এখানে এমনি মানুষজন বলছিল যে এরকম এখানে নাকি মটটত খাইলে প্রবলেম হয়। তো আমরা তো আর কেউ খাই না, আমাদের বাসায় যারা আছে কেউ খাইতো না, মানে আমাদের ফ্ল্যাটের। তো যার কারণে আমরা এরকম ফেস করে নেই কখনো। তো জিনিসটা একটু অবাক লাগলো।
পরে বলতেছে যে ওই নাকি অনেকক্ষণ থেকে দরজা নক করতেছে, কিন্তু বাইরে দিয়ে হ্যাজবল লাগানো, বাইরে দিয়ে আটকানো ছিল, এই কারণে হয় মানে বের হইতে পারেনি। ওই তো মানে খুবই ভয় পাইছে। তারপরে আমরা আর ইয়া করলাম না, যে আচ্ছা হোক, যা হয়েছে যা, ফ্রেশ হয় না। ওই তো খুবই ভয় পাচ্ছে যে না আমি আর বাথরুমে ঢুকবোই না এরকম। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়ায় আছি বাইরে, দরজা খোলাই রাখো, তুমি গোসল দিয়ে নাও, এখানে তো আর অন্য কেউ নেই। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওই গোসল দিল। তো গোসল টোসল দেওয়ার পরে আমরা আসলাম, বাসায় মানে আসার পরে সবাই হচ্ছে ইয়া করলাম, মানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওই মানে শুইলাম, শোয়ার পরে ওই মানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওই মানে শুইলাম, শোয়ার পরে ওই দিদার বলতেছিল যে আমি ইয়া করবো, এখন আমি একটু যে চারস টানলাম, একটু খাইতাম। পরে বললাম যে ভাই দেখো, রুমের মধ্যে তো এরকম সব কিছু বন্ধ, জানলা টালনা তো সব বন্ধ, তো খাইলে এক কাজ করো, তুমি বাইরে গিয়ে খাও, কারণ কি মনে করো রুমের মধ্যে ধোয়া হয়ে যাবে, পরে সমস্যা। আমিও খাই না সিগারেট টিকেট, স্মরণও খাই না, আমাদের দুজনে একটু সমস্যা হবে, তুমি একটু কষ্ট করে বাইরে গিয়ে খাও, আমার বাসার সামনে একটু উঠানের মতো আছে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা তো শুইলাম। তো শোয়ার পরে কিছুক্ষণ পরে মানে প্রায় অনেক সময়, 20 মিনিটের মতো হবে, তো দেখলাম দিদার ওই যে বাইরে গেছে, আসার কোনো খবর নাই ওর। তারপরে শরণকে বললাম যে শরণ, দিদার এখন আসে না কেন? পরে বলছে আরে বাদ দাও তো, ওর কথা বাদ দাও, ওই কী করে করুক, ঘুমাও তুমি। তা আমি চিন্তা করলাম যে না, এইভাবে তো ইয়া করা ঠিক না, পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা। তো পরে বাসার বাইরে গিয়ে দেখলাম যে দিদার নাই, আশেপাশে নাই। তো ওই পাহাড়ের হালকা একটু নিচের দিকে একটা রোড চলে গেছে, ওই রোড দিয়ে যাচ্ছে সামনের দিকে। পরে চিল্লাইলাম এই দিদার কই যাও, ওই কোনো শুনলোই না। পরে আমি বললাম কি, দৌড় দিয়ে নিচে নামলাম, নামিয়ে ওর পাশে দিলাম, যা বললাম এই দিদা কই যাও। পরে বলতেছে আরে এখানে একটা সুন্দরী মেয়ে দেখলাম, মেয়েটা এই দিকে যাইতেছিল, আমাকে বললো যে আমি হোস্টেলের দিকে যাইতেছি, একা যাইতে ভয় লাগতেছে, চলো আমাকে একটু আগায় দাও। আমি বললাম আরে আজব ব্যাপার, এখানে তুমি মেয়ে পাবা কই, এখন বাজে রাত 11টা, এত রাতে তুমি এখানে মেয়ে পাবা কই, কোথায় মেয়ে কই? বলেই তো মেয়েটা সামনের দিকে গেল। বললাম আরে ভাই এখানে কোনো মেয়েটে নেই, চলো রুমে। আর আমি বললাম যে এত রাতে মেয়ে হোস্টেল থেকে বাইরে, গার্লস হোস্টেলের মেয়েদেরকে তো বের হইতেই দেয় না, সন্ধ্যার পরে তো বের হইতেই দেয় না, এত রাতে কীভাবে বের হবে? তো বলে রাখা ভালো, আমার মানে ইউনিভার্সিটি যাওয়ার ওখানে আমার যাইতে আমার একটা ঝর্ণা পড়ে, এর আগের ঘটনা আমি বলছিলাম। তো এই রাস্তা দিয়ে সামনে গেলে প্রথমে ঝর্ণা পড়ে, তারপরে হচ্ছে এই হোস্টেল, ইউনিভার্সিটির হোস্টেলগুলো, গার্লস হোস্টেল। তো এই রাস্তা দিয়ে সামনে গেলে প্রথমে ঝর্ণা পড়ে, তারপরে হচ্ছে এই হোস্টেল, ইউনিভার্সিটির হোস্টেলগুলো, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, আর সাথেই হলো ইউনিভার্সিটি। তো আমি বললাম যে এই পাশে কোনো মেয়েটে নাই, চলো বাসায় চলো। পরে বলছে আরে ভাই মেয়েটা একাই বিপদে পড়বে, কোনো সমস্যা হতে পারে, চলো আগায় দিই। আমি মানে যতদূর চোখ গেল আমি কোনো মেয়েটে দেখলাম না। ওকে বললাম ভাই তুমি মটটত খাইছো, তোমার মনের ভুল হইতে পারে, এখানে কোনো মেয়েটে নাই, তুমি ভুল দেখছো। ও তো পুরো রাগ হয়ে গেলো, আরে দূর, আমার কি মানে আমি কি মাতাল হয়েছি নাকি, আমি কি পাগল হয়েছি নাকি, আমাকে বললো মেয়েটা, অনলাইন তো বললো মেয়ে কই, মানে একটা ওর সাথেও তর্কাতর্কির মতো হলো আর কি আমার। তো যাই হোক, ওকে অনেক বুঝাই টুঝাই, আমি বললাম ভাই কে কী করে করুক, তোমার তো এখানে বিপদে পড়ার দরকার নেই, তুমিও নতুন মানুষ, ঠিক আছে না, আসো তুমি বাসায় আসো, রুমে আসো, পরে দেখা যাবে। তারপর বললো আরে ভাই মেয়েটাকে একটু হেল্প করতাম, আমার কাছে হেল্পের দরকার নেই, আসো রুমে আসো, অনেক রাত হয়েছে, রুমে আসো, ঘুমাও, জানি টানি করে আসছো, ঘুমাও। তারপরে ওকে বুঝাই সুঝাই রুমে নিয়ে আসলাম, আর নয় ঘুম পাড়াই দিলাম, মানে শোয়াই দিলাম আর কি। তারপর দরজা টরজা লাগাই আমিও শুইলাম। তারপরে আমি, শরণ, দিদার মানে ডাবল বেড, মানে জোড়া লাগায় 3 জন একই সাথে শুইছি। তারপর আমরা তো ঘুম। তারপরে আপনার ফজর আজান দিল, ফোনের মধ্যেই আমাদের ওই আজান দেয়, মানে এখানে তো আর এলাকায় আজান টাজান দেয় না মসজিদে, ফোনের মধ্যে যখন আজান দিল, তো আমি উঠলাম, উঠে দেখলাম যে আমি শুয়ে আছি, তার পাশে শরণ শুয়ে আছেন, দিদার নাই রুমের মধ্যে। তো আমার কাছে একটু জিনিসটা খুবই ইয়া লাগলো আর কি, যে আরে এই ছেলেটা আবার কই গেল, মানে খুবই আমি বিরক্ত, মানে একটা ডিস্টার্ব ফিল হয়ে গেলাম যে এ আসার পর থেকে এরকম কই গেল আবার এত রাতে। তো উঠলাম, উঠে বের হয়ে দেখি যে মানে ও বাসার আশেপাশে কোথাও নাই, আর আপনার ওয়াশরুমে দেখলাম, ওয়াশরুমেও নাই। পরে আমি চিন্তা করলাম যে নামাজ পড়ে তারপরে খুঁজে হয়তো সকালবেলা আশেপাশে হয়তো দেখতে পেরেছি। তো আমি নামাজ পড়ে নিলাম। তারপরে আবার আশেপাশে দেখলাম যে এখনও পুরো অন্ধকার, মানে বাইকটা এখনও অন্ধকার আছে, হালকা হালকা কেবল সূর্য উঠতেছে, মানে হালকা হালকা সকাল হচ্ছে। তারপরে আবার আশেপাশে দেখলাম যে এখনও পুরো অন্ধকার, মানে বাইকটা এখনও অন্ধকার আছে, হালকা হালকা কেবল সূর্য উঠতেছে, মানে হালকা হালকা সকাল হচ্ছে, কিন্তু দিদার আশেপাশে কোথাও দেখলাম না। আমি তো ভাবছিলাম নামাজ পড়বো, এতক্ষণ আসি যাবে হয়তো, তো কোথাও দেখলাম না। তারপর আমি শরণকে ডাক দিলাম যে শরণ উঠো, দিদার তো আশেপাশে কোথাও নেই, রুমেও নাই, কই গেল? তো
তো স্মরণ বলতেছে এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, মানে ও খুব বিরক্ত। তো যাই হোক, তারপরে করলাম, স্মরণকে বললাম যে চলো খুঁজি দেখি। তারপরে স্মরণ বলতেছে আমি অক পাইলে আজকে মারবো ধরিয়া, কেন এরকম করতেছে, এখানে আসলাম একদিন হলো না, এইটা সেটা। তো যাই হোক, পরে বের হইলাম। বের হওয়ার পরে দেখতেছি দিদার আশেপাশে কোথাও নাই। আমি চিন্তা করলাম যে একবার ঝর্নার দিকে যায় দেখি, ঝর্নার ওই দিকেও যাইতে পারে। তো ঝর্নার দিকে গিয়ে খুঁজি দেখি। তারপরে ঝর্নার দিকে গেলাম, দুজনে, আমি আর স্মরণ দুজনে হাতে টর্চ লাইট নিয়ে গেলাম। গিয়ে দেখি দিদার ওইখানে মানে পড়ে আছে, আর দিদার হাতের মধ্যে মানে একটা কিছু কামড়াইলে যেরকম দাগ হয় এইরকম টাইপের একটা দাগ। তারপরে ভাবলাম যে আল্লাহ এটা কী হলো। পরে সাথে সাথে দিদার চোখে মুখে পানি টানি দিলাম, পানি টানি দিয়া দেখলাম যে আল্লাহ কী হলো এটা। পরে দিদার তো উঠলো, উঠে বলতেছে আমি কোথায় এখন। আমি বললাম আরে ভাই তুমি এইখানে কেন পড়ে গেছো কেন। পরে বললাম আমাকে রুমে নিয়ে যাও একটু ভাই, এইটা সেটা। পরে আমরা ভাবলাম যে নর্মালি মটট খাইছে, এখন নর্মালি আসছে হয়তো বা। পরে বললাম কী হয়েছে, তুমি ওইখানে পড়েছিলে কেন এইভাবে। পরে বলতেছে আরে ভাই জানো না, তোমরা তো ঘুমাইছো, আমিও তো ঘুমাইছিলাম, তো হঠাৎ রাত 3টা সাড়ে 3টার দিকে এরকম হবে, দরজা নক করতেছিল কে জানি, দরজা নক করতেছিল, আর একটা মেয়ের ভয়েস ভাইয়া ভাইয়া বলতেছিল। তো এখন আমি চিন্তা করলাম যে ওই মেয়েটাই হয়তো বা হোস্টেলে যাইতে পারে না, এই জন্য নক করতেছে। তো আমি খুললাম, খুলে দেখলাম মেয়েটা একটু দূরে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে ভাই আমি হোস্টেলে যাবো, আমাকে একটু রাখি আসেন হোস্টেল পর্যন্ত, না হলে অনেক সমস্যা হবে, একটু রাখি আসেন। তো আমি একবার ভাবলাম তোমাদেরকে ডাকি, পরে চিন্তা করলাম যে তোমরা তো ঘুমাচ্ছ, থাক দরকার নেই ডাকার, আমি গিয়ে রেখে আসি। তো তারপরে আমি ওই মেয়েটার পিছনে পিছনে যাইতেছিলাম। তো মেয়েটা আমাকে মানে একসাথে, আমি বলতেছিলাম যে দাঁড়াও একসাথে যাই, মেয়েটা অনেক জোরে জোরে হাঁটতেছিল, তো আমি ওর সাথে যাই মানে কুলাইতে পারতেছিলাম না, ধীরে ধীরে যাচ্ছিল। তার মেয়েটা ঝর্নার ওখানে গিয়ে দাঁড়ায় পড়ছে। তো আমি ওখানে গিয়ে ওর পাশাপাশি গেলাম। তারপরে তারপরে মেয়েটা মানে আমার সামনে ছিল। আমি যখন একদম মানে মোটামুটি কাছাকাছি গেছি, ঝর্নার কাছাকাছি ছিলাম, এই সময় দেখলাম মেয়েটা পুরো মাথাটা ঘুরায়, মানে হাঁটতেছে সামন পাশে, কিন্তু পুরো মাথাটা ঘুরায় আমাকে দেখতেছে। তো আমি তো আসলে খুবই ভয় পেয়ে গেছি, আর আমি সাথে সিগারেটও আনি নাই, মানে লাইটারও আনি নাই যে একটু আগুন জ্বালাবো বা ভয় দেখাবো। আমি এরকম মানে খুবই ভয় পেয়েছি। খুবই ভয় পাওয়ার পরে আমি পিছন পাশে দৌড় দিব, কিন্তু আমার এমন হয়ে গেছে যে আমার পা দুইটা মাটির সাথে আটকায় আছে, আমি পা দুইটা তুলতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে অনেক মানে ওজন, পায়ের মধ্যে অনেক ওজন, মানে অনেক, আমি পা দুটো অনেক ভারী হয়ে গেছে, আমি উঠাইতে পারতেছিলাম না। আমি এত জোরে চিল্লানোর ট্রাই করতেছি, আমি খুবই চিল্লানোর ট্রাই করছি, কিন্তু আমি চিল্লাইতেও পারি নাই। আমি মানে কথাও বলতে পারতেছিলাম না, কিছুই করতে পারতেছিলাম না। আমি দৌড়াইতে পারতেছিলাম না, মনে হচ্ছিল আমার পা দুইটা মানে একদম আটকায় রাখছে ওইখানে। আমার হাত চলতেছিল, আমি খালি মানে খুবই করতেছিলাম যে না আমি পালাবো। তো এই সময় ওই মেয়েটা ওইখান থেকে হাতটা বাড়াই দিয়ে আমার হাতটা ধরছে, টানিয়ে যে কই যাস, মানে আমাকে নিয়ে যাবে, কই যাস তুই, আমার সাথে চল, এইরকম। তো আমাকে নিয়ে যাবে, আমাকে সে টানতেছিল, ওর নখগুলো বড় বড় ছিল, আমার হাতের মাংস উঠে গেছে, কিন্তু আমি যাব না, আমি মানে পিছন পাশে করতেছিলাম, আসার ট্রাই করতেছিলাম, কিন্তু আমার পা উঠতেছিল না। এই সময় হঠাৎ করে মানে খুবই জোরে সে নাকি দাঁত দিয়ে মানে কামড় দিছে তার হাতে, আর সাথে সাথে সে মানে সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছে। আর তারপরেই আমরা আসছি আর কি। এই ছিল ঘটনা। তো আমরা বললাম যে তুমি কেন গেলা রাতের বেলা। পরে বলতেছে যে এরকম আমাকে অনেকবার ডাকাডাকি করছে, এরকম। পরে ওকে বুঝাইলাম যে এরকম, এটা তো পাহাড়ি এলাকা, এখানে না, আমার গ্রামবাসীর কাছেই শোনা, এখানে নাকি মদ খেলে বা রাস্তায় বের হলে এরকম সমস্যা হয়। আর হচ্ছে বিশেষ করে ননভেজ খায় যদি কেউ বের হয়, চিকেন বা এরকম ননভেজ খায় যদি কেউ বের হয়, তখন নাকি তারা এরকম কিছু দেখে। তো জিনিসগুলো তা ওকে বুঝাইলাম, বোঝানোর পর থেকে ও আর এই ইয়াগুলো করে নাই আর কি। তো এই ছিল ভাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।